যে বিষয়টি প্রথমেই আলোচনা করতে চাই, একটু আপনার কাছে জানতে চাই আপনার প্রতিক্রিয়া। জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া। না, অসংখ্য ধন্যবাদ। এটা বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, দেশবাসীর কাছ থেকে একটা মারাত্মক উৎকণ্ঠা একটা প্রশ্ন, কি আসলে মানে অপ্রত্যাশিত আমাদের কাছে এটা আর কি, এই ধরনের একটা রায়। তারপরে যেহেতু কোর্টের রিভিউর মাধ্যমে এটা হয়েছে না, সেই সম্পর্কে তো কোর্টে কথা বলা যায় না। এটুকু বলবো যে এটা প্রত্যাশিত ছিল না আর কি, এটুকু বলতে চাই। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের যে মানুষ যারা ৭১ দেখেছে, করেছে, যাদের তারা দেখেছে ওই সময় জামাতের ভূমিকাটা ছিল, এবং জামাত সত্যি সত্যি অক্সিলারি ফোর্স হিসাবে, এবং মুসলিম ছিল কিন্তু মুসলিম এইভাবে ছিল না, অক্সিলারি ফোর্স হিসাবে বিভিন্ন বাহিনী গঠন করে পাকিস্তান আর্মির সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে লড়াই করেছে, এবং সেই সময় গণহত্যা সংঘটিত হয়েছে, ধর্ষণ হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলি হয়েছে। এবং যখন সারেন্ডার করে ৭১ সালে এই ঢাকার মাঠে নিয়াজিরা জাগজিৎ সিং গৌড়ের কাছে না, সেইখানটা কিন্তু সারেন্ডার দলিলও কিন্তু সেখানটায় নট অনলি পাকিস্তানি ফোর্স, সেখানটা কিন্তু অক্সিলারি ফোর্স সম্পর্কে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে সেখানটাতে, সেই সারেন্ডার যে চুক্তি দলিল, তাই না? আজকে এইভাবে এতদিন পরে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল সেই সময়, তার সঠিকতা ব্যক্তিগতা নিয়ে বা ঠিক কিনা বা নিয়ম মানা হচ্ছে কিনা। আমরা বারোই চেষ্টা চেয়েছিলাম এবং বিচারটা নিয়মের মধ্যে এবং স্বচ্ছ প্রক্রিয়া হোক। তো আজকে এখানটায় বাকিদের ফাঁসি হয়ে গেছে, এখানটায় বর্তমান রিভিউ হলো, রিভিউর মাধ্যমে সরকার বর্তমান কোর্ট মনে করছে যেটা তাকে ছেড়ে দেওয়া যায়। কিন্তু প্রশ্নটা এই কারণে থেকে যাচ্ছে যে বিগত সময় অনেকেই যারা গ্রেপ্তার ছিলেন বিভিন্ন এরকম সন্ত্রাসী মামলায় বা জঙ্গিবাদী মামলায়, এদেরকে কিন্তু বিনা আইতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে জনগণের মধ্যে এই প্রশ্নটা থেকে যাবে আর কি, এই জন্য অপ্রত্যাশিত বলছি এটাকে। ধন্যবাদ। এবং একই প্রশ্ন, যেই মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালটি গঠিত হলো 2010 সালে, আমার যদি ভুল না হয় 9-10 সালে, তো সেই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের যখন বিচার শুরু হয়, আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাকে সেই ট্রাইব্যুনালে এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হয়েছে, প্রধান প্রকৌশলী, চিফ প্রসিকিউটর। আবার ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, যেই জামাতের পরামর্শক ছিলেন, যারা আসামি ছিলেন তাদের আইনজীবীর পরামর্শক ছিলেন, সেই টবি ক্যাডম্যানকেও আবার অন্তর্বর্তী সরকার আসার পরে সেই তাজুল ইসলামের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যদি প্রশ্ন করি আপনার কাছে, আপনি যেহেতু এর মধ্যে উল্লেখ করলেন যে যারা জঙ্গিবাদের সঙ্গে অভিযুক্ত ছিলেন, অনেক ধরনের আসামি যাদের বিচার চলছিল তারাও খালাস পেয়ে যাচ্ছেন বা জামিন পেয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে টবি ক্যাডম্যান এবং তাজুল ইসলামের যে উদাহরণটি দিলাম, এইগুলোর সঙ্গে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? একটা বিষয় হচ্ছে যে আমি ওইভাবে সম্পৃক্ততা দেখছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই দুজনে ওই সময় একজন আইনজীবী হিসাবে, তাই না, একটা বিশ্ববাদে থাকছে, বিশ্ব বা একটা যে আইনের থেকে দোষী তাকে তার পক্ষে দাঁড়িয়েছেন, তা আইনজীবী হিসেবে দাঁড়াতেই পারেন, দাঁড়িয়ে আমি কোনো খারাপ কিছু দেখছি না। তাদের রাজনৈতিক পরিচয় অবশ্যই আছে, বিশেষ করে রাজনৈতিক পরিচয় আছে, ছাত্র জীবনে উনি কি করেছেন না করেছেন আছে। আজকের প্রেক্ষাপটে এটা আমরা আলাপ করার চেষ্টা করেছি, কেননা সেক্ষেত্রে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সে থাকলে এটা কেনা বেচা হবে না, যে নিরপেক্ষতার সঙ্গে এই বিচারটা সম্পন্ন হবে। আমরাও চাই বর্তমান সময়ে যে বিচারগুলি হবে সেটা যেন খুব খুব প্রপার হয়তো হয়। কিন্তু একটা বিষয় এখানে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত মামলায় যাদেরকেই মামলায় ঢোকানো হচ্ছে তাকেই হত্যাকাণ্ডের মামলা ঢোকানো হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু জনমনে হয়ে গেছে। এটা ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি বলছেন যে পারচেজ করা না যায়, ছাত্র জীবনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, চিফ প্রসিকিউটর, কিন্তু একটা পরিবর্তিত সরকারের পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় যে আদালতের আসামি পক্ষের প্রধান প্রকৌশলী ছিলেন, তিনি যদি আবার রাষ্ট্রপক্ষের প্রধান প্রকৌশলী হন, সেটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? সেটা তো কনফ্লিক্ট হয়, সেটা কনফ্লিক্ট হয়। সেই কারণে বলছি যে বিচার প্রক্রিয়া আসলে বুঝে যাবে, তাই না, যেটা আসলে এটার মধ্যে কোনো বিরোধী সঙ্গে আছে কিনা। এখনই এটা বলার সময় আসেনি বলে মনে করি আমি আর কি। এটা সময় আসলে এটা বলা যাবে। পৃথিবীতে এখন তো সমস্ত কিছুই ওপেন, তাই না, কোনো কিছু গোপন করে করা যায় না। ফলে সবাই সবাইকে চিনি জানি, তাই না, সময় আসলে বলা যাবে। এবং আরো একটি যে বিষয়টি তুমুলভাবে আলোচিত হচ্ছিল মাঝে,
আমাদের প্রধান উপদেষ্টা যে একটি মন্তব্য করেছিলেন এটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে, যে রিসেট বাটনে প্রেস করা হয়েছে, এবং সেই রিসেট বাটন নিয়ে অনেকেই তুমুল সমালোচনা করছিলেন যে তিনি আসলে রিসেট বাটন বলতে কি বুঝিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হবে, নাকি বাঙালির হাজার বছর সংগ্রামের ইতিহাস যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে সেইগুলো মুছে ফেলা হবে, নতুন কোনো কিছু ইতিহাস তো লেখা যায় না, কিন্তু সেই ইতিহাস লেখার চেষ্টা করা হবে কিনা, এইগুলোর সঙ্গে কি আমরা মেলানোর কোনো অবকাশ আছে কিনা বিষয়টি, আজহারুল ইসলামের বিষয়টি মেলানোর সুযোগ আছে এই সম্পর্কে? এই কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে, বর্তমান সরকার আওয়ামী লীগের ফ্যাসিজমকে মোকাবেলা করতে গিয়ে বা শেখ হাসিনা সরকারকে মোকাবেলা করতে গিয়ে ওনারা মুক্তিযুদ্ধকে মোকাবেলা করার চেষ্টা করতেছে, এবং এই যে মুক্তিযুদ্ধকে মোকাবেলা করার চেষ্টা করা মানে বাঙালি জাতির অস্তিত্বটাকে মোকাবেলা করার চেষ্টা করছে বর্তমান সরকার, এবং এই ইতিমধ্যে আলামতগুলি খুব পরিষ্কার হয়েছে। এই সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি পাবনায় ইভেন কি রাজশাহী ইউনিভার্সিটির নাম পরিবর্তন। আজকে বলতে দ্বিধা নেই যে রহিম ইসলাম বকুল ভেটার মুক্তিযোদ্ধা এমপি ছিল, আরো ছিল, আরেকজন ছিল, ওনাদের নামে স্থাপনা ছিল পরিবর্তন করা হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটিতে সুব্রত খোদা বিজ্ঞানী আমাদের, তাই না, তার নামে প্রতিবাদ হয়েছে অলরেডি। তাহলে এই যে পরিবর্তনগুলি করা হচ্ছে, এই পরিবর্তনগুলি করার থেকে পরিষ্কার যে আসলে সরকারের এখানটায় আমাদের যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সবটা কিছুকেই একটা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে সরকারের। আপনি জানেন এখানটায় এই মব কালচার, যে কালচারটা মব কালচার এবং মব প্র্যাকটিস যেটা হচ্ছে, এখনো হচ্ছে, সেটা কিন্তু সেটা উৎপত্তি কিন্তু এই সরকার নিজে করেছেন বঙ্গভবন থেকে, বঙ্গবন্ধু ছবি ভাঙচুরের মধ্যে দিয়ে মেয়ের পর দেখলাম আমরা বসছি, এবং এটা কন্টিনিউ করছে এখনো। এই যে সংস্কৃতি সরকার আমদানি করছেন, এর পিছনে অন্য উদ্দেশ্য আছে, যেটা ইতিমধ্যে বিভিন্ন জায়গার নাম পরিবর্তনের মধ্যে প্রকাশিত হয়েছে। আসলে নাম পরিবর্তন কিন্তু সংস্কার না, সরকার সংস্কার এগুলি করছে। আমি তো মনে করছি সরকার এগুলি করার কারণে সরকার আসল কাজ মুক্তিযুদ্ধ বিরোধী কাজে সরকার সৎপ্রণোদিত হয়ে যেগুলি করতেছে, এই কারণে সরকার আসল কাজ করতে পারছেন না করতে পারার কারণে সরকার দেখবেন না, আমি যদি মিলেই সরকারের বর্তমান কাজগুলিকে একটু বেশি বলা হবে না নিশ্চয়ই। সরকার এই যে বুলডোজার, সরকার খুব ভারতীয় আধিপত্যবাদ করে বুলডোজার সংস্কৃতি, যদি আদিত্যনাথের সংস্কৃতিটা উনি বুলডোজার দিয়ে ভাঙছেন, কোর্টের আদেশ অমান্য করে ভাঙছেন, কোর্ট নিষেধাজ্ঞা তারপর ভাঙছেন, একই কাজ সরকার করলো, সম্মেলন করে বিনিয়োগ করবেন। ডক্টর ইউনূস সাহেব দেখবেন খুব মজার ঘটনা, লোকজন বলে, পাবলিক বলে এগুলি, কয় শেখ হাসিনা প্লট নিচে, উনি তো নিজেই তো উনি গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার তো কমায় ফেলে, উনি সরকারি নিজের শেয়ার গ্রামীণ বাড়ায় ফেললেন, তো উনি তো স্টার সিজনের একটা আমেরিকান কোম্পানির সেই নেট এটাকে নিয়ে নিলেন, উনি তো ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়ে নিলেন, উনি তো ব্যাংকের ইন্টারেস্ট বিশ্ববিদ্যালয় নিয়ে নিলেন, ওনার নামে যে 600 কোটি টাকার যেটা হয়েছিল না ওটা উনি তুলে ফেললেন। নিজের সবগুলি সুযোগ নেওয়ার পরে উনি এখন কি তড়িঘড়ি করে দিতে যাচ্ছেন কি ওই যে পোর্ট দিবেন, বন্ধ দিবেন, যার কারণে এই পোর্ট বন্ধ সামগ্রিক বিষয়ে জনমনের প্রশ্নটা খুব পরিষ্কার হচ্ছে আসলে উদ্দেশ্যটা কি। ছোটখাটো বিষয়ে সরকারের কোনো লক্ষ্য নেই, উনি বিগ প্রজেক্ট করতে যায়, এই যে বিগ প্রজেক্ট করতে যায় এর আড়ালে উনি যে রাজনীতিটা করছেন সেই রাজনীতিটা আমাদের জাতিকে ভাবিয়ে তুলছে যে আসলে ইউনিসেফ দেশে কোথায় নিয়ে যাবেন। আমি এখনো মনে করি সরকারের প্রবৃত্তি হোক এসব না করে আমরা খুব দ্রুত যদি সরকার যদি এখানটা যে এই যে রাজনৈতিক দলগুলোর যে দাবি যে রোডম্যাপটা ঘোষণা করে নেবেন, হ্যাঁ দু এক মাসে যদি ঘোষণা অসুবিধা কি, উনি রোডম্যাপ ঘোষণা না করে জনমনের মধ্যে এই সন্দেহটা আসতেছে যে আমাদের দেশটাকে একটা ত্রিমুখী সংঘাতের দিকে আরাকান নিয়ে ঠেলে না দেয়। আমাদের 10 লাখ 11 লাখ রোহিঙ্গা পাঠানোর নাম নাই, উনি ওখানটা করিডোর করবেন ত্রাণ দেওয়ার জন্য। বলেন তো গোটা বিশ্বে জাতিসংঘ কোথাও ত্রাণ পাঠাতে চাইলে এটা কি কোনো চুক্তি করতে হয়? যে কোনো জায়গায় পাঠাতে পারে, যে কোনো জায়গায় পারে। আমাদের রোহিঙ্গাদের পাঠানো নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, একটা ফলস একটা বাজারের কথা কি 1,80,000 যাবে, আর রোহিঙ্গা আরাকানের তো 80% তো আরাকান আর্মির দখলে, 20 ভাগ আছে বারবার সরকারের দখলে। এখানটা আপনি একটু করিডোর দিতে পারছেন, মুক্তি মুক্ত ত্রাণ মুখ করে আপনি জাতিসংঘ তো কোনো করিডোর লাগে না ভাই। আজকে এই সামগ্রিক বিষয়ে ওনার সমস্ত কর্মকাণ্ড জনগণের প্রশ্ন তুলছে, উনি না সংস্কার না ভোট কোনটাই উনি করতে পারবেন না, ওনার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে বা ভিন্ন কোনো জায়গায় চুক্তিবদ্ধ উনি এটা পাবলিক মনে করছে। এই জায়গা থেকে সরকারের সরে আসা উচিত বলে আমি মনে করি। সরে আসা উচিত। আপনারা বলছেন, পরামর্শ দিচ্ছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দাবি করছেন, 9.5 মাস হয়ে গেল কোনো ধরনের মানে তাদের কোনো টনক নড়ছে না।
কিন্তু যদি সরে না আসে, যদি এই ধারাটি চলতে থাকে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা কিংবা মার্কিন স্বার্থ উদ্ধারের যে একটি চেষ্টা, এইগুলো যদি অব্যাহত থাকে, এর আফটার ইফেক্টটা কি? অথচ সরকারের পক্ষ থেকে, সরকারের উপদেষ্টা বৃন্দ কেউ কেউ 5 বছর থাকার, কেউ কেউ দরকার ওনাকে আরো অধিক সময়ের জন্য ইত্যাদি স্লোগান তুলতেছে। এই সামগ্রিক এবং ওনার যে দল বা ওনার দল বলবো এই কারণে, নতুন যে দল, সেই দলে নিবন্ধন নাই, গঠন ঘোষণা নাই, এখনো প্রত্যেক মিটিং এ ওনার সঙ্গে থাকে, ওনাদেরকেই বলে উনি পদত্যাগ করতে চান বা না চান। জনগণের মধ্যে একটা এই যে মিথ্যা আশ্বাস তুল দিচ্ছেন, আমি মনে করি এটা খুবই কি বলা যায় যে অনাকাঙ্ক্ষিত। তাহলে আপনি এখন বলতে পারবেন, হয়তো আমরাও বলতে পারবো, তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে সমস্ত জনগণ খুশি উঠতেছে। কিন্তু এটা আউটবার্ড বাংলাদেশে কিভাবে হয়, কখন হয়, এটা আমরা জানি। এটা যেমন জোয়ার ভাটার দেশ, ফলে এই দেশে কখন কি হয় এটা আমরা জানি, বা এখানকার রাজনৈতিক শক্তির সময় যুক্ত হয়। আজকে আমি এখনো মনে করছি বর্তমান সরকারের এই সমস্ত বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করা উচিত। প্রত্যাহার করে উনি যেই লক্ষ্যে এখানটায় বাংলাদেশের এই পরিবর্তনটা হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত তার কাজ করছে না, ঠিকভাবে কাজ করছে না, কাজ করাতে পারছে না উনি। আমরা দেখতে পাচ্ছি উনি ইতিমধ্যে সংস্কারের কোন জায়গায় সংস্কার, উনি এমবিআর ভাঙছেন, দেখেন ওই জায়গায় দৌলতরায়ের মতো লোক বলছে যে এটা ঠিক হয় নাই। আচ্ছা, এরকম অনেক কাজ করছেন যেগুলি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, সমস্যাটাকে জটিল করছেন। এবং জটিল করার পরে যদি বিরত না থাকেন, যদি উনি সত্যি সত্যি মনে করেন যে না, রেগুলার গভর্নমেন্ট, নিয়মিত সরকার যেটা করে আমাকে তাই করতে হবে, তাহলে আমি মনে করবো হিজবি কিন্তু বোকার সাথে বাস করছেন। বাংলাদেশের মানুষ, এদের সহ্য যেমন আছে, ধৈর্য যেমন আছে, আবার সময়ের এখনই বিস্ফোরিত হতে পারে। সেই জায়গাটা উনি খেয়াল রাখতেছেন না। আপনার পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক আপনি উৎসাহী দিচ্ছে, বলছে আপনি মনোনীত। না না না, একটা মনোনীত গভর্নমেন্ট, যেমন ধরেন মনোনীত গভর্নমেন্টও যা ইচ্ছা তাই করতে পারে না। সার্বভৌমতার মালিক আমরা বলি সংসদ না, জনগণ। এবং যে কারণে জনগণের রাইট থাকে যে কোনো গভর্নমেন্ট উচ্ছেদ করার, অভ্যুত্থান করার, বিপ্লব করার। আমি মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই সার্বভৌমতার মালিক, এবং জনগণ যদি বুঝিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভাববার সময় আছে, তাহলে কিন্তু আর ছাড় দেবে না। আপনি জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী একটা গ্রেট কনসার্ন, একটা উদ্বিগ্নতা প্রকাশ করেছে তাদের সত্য তৈরি, এবং জনগণ খুশি হয়েছে কথা বলতে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে জনগণ ঠিক বলেছে। তাহলে এই জায়গাটা যদি উনি খেয়াল না করতে পারেন, তাহলে আমি মনে করি এই দেশটাকে উনি বিপদের মধ্যে ফেলে দিবেন। এটা ভয়ঙ্কর খাদের তত্ত্বের কিনার দিয়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা। ফলে এখনো সময় আছে কমিটমেন্ট, যে অঙ্গীকারটা করেছিলেন জাতির কাছে এই 5ই আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে, সেই অঙ্গীকারে ফিরে আসলে আমার ধারণা দেশ জাতি মঙ্গল। দ্বিতীয় কথা হচ্ছে, এখানটায় বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশে, আমি যদি সাউথ আফ্রিকাও যাই, সেখানটাও আপনার দেখবেন যে নেলসন ম্যান্ডেলা তার ওয়াইফ খুনিকে শ্বেতাঙ্গ হত্যা করার কারণে বিভক্ত হয়ে দিয়েছিল, এবং বহুদিনের সমস্যা সেখানে মিটমাট করেছে। আমাদের দেশ স্বাধীনের পরে রাজাকার সমস্যা ছিল এখানে। হ্যাঁ, বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করতে মত কাজ করেছিল বলে মনে করি। শুধুমাত্র তাদের ক্ষমা করেন নাই যাদের নামে রেপ অথবা লুটপাট, অগ্নিসংযোগ, মানুষ হত্যার অভিযোগ ছিল। সেই বিচারটা সম্পন্ন করতে গিয়ে তো আজকে এত কথা হলো, এত কাজ হচ্ছে। আজকে বাংলাদেশে এখানটা ঠিক আছে, আওয়ামী লীগের এই বিশ্বাসের কারণে আওয়ামী লীগের নেতৃত্ব দায়ী, যারা এটা করেছেন সেই গাছটা থেকে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে সাধারণ সমর্থকরাও এখানটায় একটা মারাত্মক কি বলা যায় যে নিষ্পেষণের শিকার হচ্ছে। একটা সুস্থ সমাজের জন্য এগুলো কখনোই করতে পারে না। আমাদের দেশের উদাহরণ আছে, দেশ স্বাধীনের পরে এবং বাইরে উদাহরণ আছে। ফলে আমি মনে করি বর্তমান সরকার উচিত হবে একটা নির্বাচন করে দ্রুত এই জায়গা থেকে দেশটাকে রিলিফ দেওয়া। যদি তো পারে তাহলেই উনি যথাযথ কাজ করবেন বলে মনে আসছে। আর উনি যদি মনে করেন আমি রেগুলার গভর্নমেন্টের মতো আমাকে সব কাজ করতে হবে, তাহলে আমি বলবো উনি সব কাজই করবেন, কিন্তু আশি কাজটাই করতে পারবেন না। আপনার কাছে যে প্রশ্ন দুটো করতে চেয়েছিলাম, তার একটা উত্তর অটোমেটিক্যালি আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। সেনাবাহিনীর সম্পর্কে যে সেনাবাহিনীর অবশ্যই একটা রোল রয়েছে, গুরুত্বপূর্ণ রোল, সেটা তারা করার চেষ্টা করছে তাদের অন্য কোনো ইচ্ছা না থাকলেও। আরেকটি সর্বশেষ যে প্রশ্ন আপনি বলছিলেন যে জনগণ রুখে দাঁড়াবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু জনগণ কতবার রাজপথে নামবে? জনগণ কি বারবার প্রতারিত হচ্ছে না? যে গণঅভ্যুত্থানটি হলো সেখানে তো সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, পিছনে কি মেকানিজম ছিল, কি মেটিকুলাস ডিজাইন ছিল, সাধারণ মানুষ জানতো না। কিন্তু সাধারণ মানুষ আওয়ামী লীগের 15 বছরে যে নানান ধরনের অনিয়ম, অত্যাচার, গুম, খুন, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
কিন্তু জনগণ তো এখন আবার প্রতারিত বোধ করছে। জনগণকে কিভাবে প্রতারিত হয়েই যাবে, নাকি একটা সমাধান আসবে শেষমেশ? অবশ্যই সমাধান অবশ্যই আসবে, সমাধান অবশ্যই আসবে। কিন্তু না, আমরা বাংলাদেশের সমাজটা, রাষ্ট্র, সমাজ, দেশ সামগ্রিক দিকে মিলিয়ে আমরা আসলে মানে এখন বলতে দ্বিধা নেই, এই 18 কোটি জনগোষ্ঠীর দেশে সত্যিকার নেতৃত্ব, সত্যিকার রাজনীতি, এটা কিন্তু জনগণের আস্থা শুরু থেকেই ছিল, কিন্তু আমরা সেটা প্রেজেন্ট করতে পারি নাই, উপস্থাপন করতে পারি নাই। আজকে জনগণ এখানে সবাই মনে করছে ডক্টর ইউনূস সেটা করতে পারবেন, কিন্তু উনি উনি যেভাবে কেন্দ্র সাজিয়েছেন সেটা উনি করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ফলে এই ব্যর্থতা বেশি জনগণ সহ্য করবে আমি মনে করি না। এখন সময় আছে, দ্রুত আমার ধারণা এই বিষয়ে যদি সরকার সিদ্ধান্ত বহির্মুখী করে, আমার ধারণা এখানটায় সিদ্ধান্ত নেওয়ার মতো উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে যাবে, যেটা তার জন্য কাম্য না। আপনি জানেন এখানটায় বাংলাদেশের সচিবালয় থেকে সমস্ত জায়গায় অস্থিরতা। কেন? কারণ সরকারের পজিটিভ একটা ডিরেকশন সরকার প্লেস করতে পারেন সামগ্রিক বিষয়ে। ফলে সরকারের এই ক্ষেত্রে নীতি নির্দেশনার ক্ষেত্রে সরকারের মারাত্মক গ্যাপ আছে, মারাত্মক দুর্বলতা আছে। সরকার সেই দুর্বলতা স্বীকার করতে না চায়, বরঞ্চ উল্টা এটা ওই যে পাকিস্তান আমলে আইয়ুব খানের গভর্নমেন্ট, যেমন ওদের ত্রুটি হলে কিছু খালি বলতো ভারত করছে ইন্ডিয়া, হিন্দুস্তান হতো সেই সময়। আর এখন এনারা বলতে আছে ভারত পুরা বিভক্তবাদ। এই যে স্লোগান, এই স্লোগান ট্যাবলেট বিক্রি করে গণমানুষের আসলে চিন্তাকে আশঙ্কাকে বিঘ্নিত করা যাবে না। আমি সবশেষ প্রশ্ন করে ফেলেছি, তারপর আর একটি সম্পূরক প্রশ্ন না করে পারছি না। এদেশে বিপ্লবের চেষ্টা করা হয়েছিল জাসদের নেতৃত্বে, যদিও সে বিপ্লব সফল হয়নি, প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে। এখন এই গণঅভ্যুত্থানকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করেন, এবং যারা বলছেন ছাত্র সমন্বয়কদের কেউ কেউ, তারা আবার আপনি যে প্রসঙ্গ তুললেন যে বন্দর বা এনবিআর বা সচিবালয়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, যারা প্রতিবাদ করছে গণতান্ত্রিক উপায়ে, তাদের তো রাইটস আছে, তাদের উপরে বিপ্লব ঘটানো হবে, এই ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বলছেন। আসলে বিপ্লব শব্দটা অর্থ কি তারা বুঝতে পারে? আপনি তো সেই জাসদের সঙ্গেই ফ্রম দ্য বিগিনিং জড়িত রয়েছেন, যে জাসদ বিপ্লব ঘটাতে চেয়েছিল, বিপ্লব সফল হয়নি, এখন যে বিপ্লব বলা হচ্ছে। জি, আমাদের সঙ্গে মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা দেশ স্বাধীনতা ক্ষমতায় ছিলাম বঙ্গবন্ধুর সঙ্গে, আমরা ক্ষমতার থেকে মুক্তিদের মতো বেরিয়ে এসে আমরা আলাদা বিপ্লব করার চেষ্টা করি, সত্যি কথা চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হতে পারে, আমরা চেষ্টা করি কিভাবে রাষ্ট্র ক্ষমতা আমূল পরিবর্তন করা যায়। সেটা হয়নি, প্রতিকূল হয়ে গেছে, বঙ্গবন্ধু চিন্তা হয়ে গেছে, বিপ্লবী ঘটনা। আর এখন এরা কিন্তু একটা অভ্যুত্থান করার মধ্যে দিয়ে এরা ক্ষমতা অংশীদার হয়েছে। কারণ এই বয়সে ক্ষমতা অংশীদার, আপনি দেখেন, আমি আপনার ছোট্ট একটা কথা বলে ফেলছি বোঝার জন্য জনগণকে, দেশবাসীকে। আসিফ মাহমুদের ওই যে তার এপিএস এর নামে দুর্নীতি তদন্ত হচ্ছে, তার 5 বছর আটক হয়েছে। আর সেই দেখেন সেই গাছনাথ যে বাসায় গৃহ পরিচালক ছিল না, সে জাহাঙ্গীর বলতে তার নাম, সেই গাছনাথ বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে উনি 4 কোটি টাকা নিয়ে পালিয়ে চলে গেছেন, ওনারা ধরতে পারেন নাই। এই গভর্নমেন্টের একটি সিকুয়েন্সি এখানটা যে না, এনারা ওই ছেলেটাকে ডিটেন করতে পারছে। চেয়ে খুঁজতে তো সব বেরোয় যাবে এই কারণে। হাসান মাহমুদ মারা গেছে, আরিফ হাসান সাহেব, উনি খুব সম্মানীয় ব্যক্তি, আপনি জানেন, মরহুম, আল্লাহ দেশ নসিব করুন। ওনার যখন মন্ত্রণালয় চেঞ্জ হয়, উনি তখন হাইকোর্টে এসেছিলেন। ওনার কলিগরা জুনিয়ররা জিজ্ঞেসে, স্যার আপনাকে বড় মন্ত্রণালয় থেকে পরিশ্রমটা দিল কেন? বললে আমি তো 1,000 টাকা সংগ্রহ করে দিতে পারবো না, ওদের সেই কারণে চেঞ্জ করে দিই। ওনার কথা এখন কলেজ প্রমাণ কি থাকবে? আমি 3-4 জন ছিল, আমাকে বলছি, আর কথা বলছেন আপনাকে। আজকে এই যে 77 কোটি টাকার যে বাদ দিতে হলো, নিশ্চয়ই তো রাজনৈতিক খেলা হয়। তাহলে এই ছাত্রদের যারা নেতৃত্ব, তারা তো ইসমাদের শুধু আমরা তো অভ্যুত্থান সংগঠিত করার পরে ক্ষমতার স্বাদ দিতে চাই না, আমরা জনগণকে স্বাদটা দিতে চেয়েছি। আর এরা ক্ষমতার স্বাদটা নিজে আস্বাদন করতেছেন ক্ষমতার। ফলে এদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল কখনোই হবে না। আমাদের ডেডিকেশন পুরো কাজের বিভাগ। আজকে বাংলাদেশে বর্তমান ইউনূস সাহেব সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন উনি এদেরকে প্রশ্রয় দিয়ে। আপনার উনি উচিত তো ওনার এই মন্ত্রণালয়ে পুনর্গঠিত করা, যদি উনি নিরপেক্ষ ভোট দিতে চান। অবশ্যই উনি কেন ওনার স্পোক্সনেস আছে, উনি কেন ওনার পতাকা খবর নাহিদ সাহেবকে দিবেন? কি জন্য দিবেন? নাহিদ সাহেব একটা দলের মহাকর্মীরা না সচিব, যে কি জানো, হ্যাঁ কেন দিবেন? হ্যাঁ তাহলে আহ্বায়ক। তাহলে এই যে কাজগুলো করতে চাই, তো রাজনীতি আমার ধারণা, আমি বলবো যে রাজনীতির ওটাও বোঝার জন্য ওনার সময় লাগবে, কিন্তু উনি নিয়ম মানছেন না। ওনার তো নিয়ম মানা উচিত। আজকে যে দলটা নাহিদ সাহেবরা দল করবো, কোনো আপত্তি নাই, দল করতে পারে, ছাত্ররা আন্দোলন বিপ্লব করতে দল করুক,
দল করুক, ঘোষণাপত্র তৈরি করুক, জনগণের কাছে দেখ, নতুন আমরা সহযোগিতা করবো। কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে যাচ্ছে ব্যবহার করা যায় না, ব্যবহার করলে তার পরিণতি খারাপ হয়, সেটাই করতে যাচ্ছে। এবং এটা এই খারাপ দৃষ্টিটা আমার ধারণা পৃথিবীতে, বাংলাদেশে এইবারই প্রথম হলো আর কি। বাংলাদেশে এর আগেও অতীতে অসংখ্য বড় বড় আন্দোলন হয়েছে, এবং যে আপনি জানেন ছাত্ররা যেমন সত্তরের আন্দোলনের পরে 71-এ এই মুক্তিযুদ্ধের শুরুতে ইশতেহার পাঠ করা, স্বাধীন বাংলার পতাকা উড়ানো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া, এবং জাতীয় সঙ্গীত গাওয়া, এইসব ছাত্র করেছে। কিন্তু ছাত্ররা ওইভাবে ক্ষমতার দাবিদার হয়নি। আজকে